দোষারোপের চক্রে আটকে মালয়েশিয়ার শ্রমবাজার। হাজার হাজার কর্মীর স্বপ্ন ভঙ্গে সরকারের দায় দেখছেন না প্রতিমন্ত্রী। নতুন বাজার খোঁজার দায়সারা আশ্বাস। চট্টগ্রামে ইসলামী ব্যাংকের লকার থেকে 150 ভরি স্বর্ণ গায়েব। বাজার মূল্য 2.25 কোটি টাকা। মালিক ও ব্যাংক কর্তৃপক্ষের একে অপরকে দোষারোপ। বাংলাদেশের 50টি ফেসবুক অ্যাকাউন্ট ও 98টি পেজ বন্ধের বিষয়ে ক্ষুব্ধ সরকার। মেটার দ্বিচারিতা বন্ধ না হলে ফেসবুক ব্যবহার বন্ধের হুঁশিয়ারি তথ্য প্রতিমন্ত্রীর। আগামীতে মধ্যবিত্তের জন্য ভর্তুকি মূল্যে পণ্য বিক্রির পরিকল্পনা তুলে ধরলেন বাণিজ্য প্রতিমন্ত্রী। টিসিবির তেল, চিনি, চাল, ডাল বিক্রি শুরু। এবং শুরু হলো ঈদযাত্রায় ট্রেনের আগাম টিকিট বিক্রি। শতভাগ মিলছে অনলাইনে। আজ দেয়া হচ্ছে আগামী 12 জুনের টিকিট। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি শায়লা রহমান ইমা। 7 গুণ বেশি টাকা দিয়েও কার দোষে মালয়েশিয়া যেতে পারলেন না 30,000 কর্মী? এমন প্রশ্নে একে অপরের উপর দায় চাপাতে ব্যস্ত সংশ্লিষ্ট পক্ষগুলো। মন্ত্রণালয় ও রিক্রুটিং এজেন্সির সংগঠন বাইরার গাফিলতিকে দুষছেন এ খাতের ব্যবসায়ীরা। তবে এত কর্মীর স্বপ্নভঙ্গে সরকারের কোনো দায় দেখছেন না প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। শোনালেন নতুন আশার বাণী। প্রসূন আশিসের রিপোর্ট। প্রায় 4 বছর বন্ধ থাকার পর 2022 সালের জুনে মালয়েশিয়ার শ্রমবাজার খুলতেই বিশাল স্বপ্ন নিয়ে দেশটিতে যেতে শুরু করেন বাংলাদেশি কর্মীরা। দ্রুত সময়ের মধ্যে 5,27,000 কর্মী পাঠাতে বৈধ সব রিক্রুটিং এজেন্সিকে যুক্ত করার দাবি ওঠে তখন। তবে প্রায় 2,000 এজেন্সির মধ্যে মাত্র 101টি এজেন্সির সিন্ডিকেটের মাধ্যমে কর্মী পাঠানোর সিদ্ধান্ত নেয় সরকার। আর বেঁধে দেয়া 79,000 টাকার পরিবর্তে প্রতি কর্মীর কাছ থেকে অন্তত 7 গুণ টাকা নিয়েও 30,000 কর্মীকে মালয়েশিয়া পাঠাতে ব্যর্থ এজেন্সিগুলো। এদিকে বাংলাদেশ সহ 14টি দেশ থেকে কর্মী নেয়ার সময়সীমা আগে থেকেই 31 মে পর্যন্ত বেঁধে দিলেও সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও রিক্রুটিং এজেন্সির টনক নড়েনি। শেষ সময়ে স্বাভাবিকের চেয়ে 4 গুণ বাড়তি টাকায় কিনতে হয় বিমানের টিকিট। কর্মীর টাকা ফেরত দেওয়ার পরামর্শ তাদের। এদিকে বিমানের টিকিট সংকটকে দায়ী করলেও তা মানতে নারাজ বাইরা মহাসচিব। 20 মে 21 মে ভিসা দিচ্ছেন, সেটা ডেট দিচ্ছেন 21 আগস্ট 20 আগস্ট, কিন্তু আমার জন্য আপনি সময় দিলেন যাওয়ার জন্য 6 দিন 8 দিন 9 দিন মাত্র। এখানে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স হয়ে টিকিট নিয়ে কী করে যাবে লোকটা? সরকার অবশ্যই নেগোসিয়েশন করতে পারতো, বাইরে আমাদের এমবেসিকে সহযোগিতা করতে পারতো। যারা যাইতে পারবে না তাদের সম্পূর্ণ টাকা ওয়ার্কারদেরকে ফেরত দিয়ে দেওয়া হোক। মালয়েশিয়ান গভর্নমেন্ট যদি ফার্দার রিভিউ করে অন দ্যাট কেস, আমরা তো সেক্ষেত্রে হয়তো এদেরকে আবার রিভাইজ করা যেতে পারে। ওরা যাতে ক্ষতিগ্রস্ত নয়। বিমান ভাড়ার জন্য কেন যেতে পারে না? টিকিট পায় না এই জন্য যেতে পারে নাই। ভাড়া বেড়ে গেছে এই জন্য কোনো লোক থেমে আসে, এটা আমার মনে হয় না। আর এত কর্মীর স্বপ্ন চুরমার হলেও সরকারের কোনো গাফিলতি নেই বলে দাবি প্রবাসী কল্যাণ মন্ত্রীর। বললেন, বন্ধ হবে না মালয়েশিয়ার বাজার, কর্মী পাঠাতে চুক্তি হবে আবারও। বন্ধ হবে না, তাদের মালয়েশিয়ান গভর্নমেন্টের সাথে আমাদের আলাপ আলোচনা চলতেছে। আবার কৌটাভিত্তিক আমাদের ব্যবস্থা গ্রহণ করা হবে এবং যারা আটকা পড়ছে তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে বিদেশে প্রেরণের ব্যবস্থা করব। আমাদের পক্ষ থেকে কোনো ধরনের গাফলাতি নেই। মালয়েশিয়া বন্ধ হলেও শ্রমবাজার সম্প্রসারণে নতুন নতুন বাজার খোঁজার কথাও বলেন প্রতিমন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে চকবাজার শাখা ইসলামী ব্যাংকের লকার থেকে 2.25 কোটি টাকা মূল্যের 150 ভরি স্বর্ণ গায়েব। এই ঘটনায় মালিক ও ব্যাংক কর্তৃপক্ষের একে অপরকে দোষারোপ করছে। বিস্তারিত জানাতে এই মুহূর্তে চকবাজারে আছেন রিপোর্টার শফিকুল আলম। সরাসরি যাচ্ছে তার কাছে। আসলে লকার থেকে যে 150 ভরি স্বর্ণ গায়েব হয়ে গেছে, সেই ধরনের মালিকের চট্টশ্বরী যে বাসা রয়েছে সেখানে আমরা এসেছি। রোকেয়া আক্তার বাড়ি নামে যেই নারীর এই স্বর্ণগুলো গায়েব হয়ে গেছে, তিনি আসলে আমাদের বিভিন্ন অভিযোগ করেছেন এবং তিনি সহ তার এখানে ছেলের বউরা রয়েছে এবং তাদেরও অনেকে, অর্থাৎ এই পরিবারের অনেকের স্বর্ণ রয়েছে সেই ভোল্টে ছিল এবং ওনারা বলছে প্রায় 250 থেকে 300 ভরি পর্যন্ত স্বর্ণ সেখানে ছিল, কিন্তু 150 ভরি স্বর্ণ তার উদয় হয়ে গেছে, যেটা বাজার
মূল্য 2 কোটি টাকা এবং পরিবার কিন্তু ব্যাংক কর্তৃপক্ষকে দায়ী করছেন এবং ব্যাংক কর্তৃপক্ষ কিন্তু সেটি দোষ স্বীকার করতে রাজি নয় এবং এই যে আমরা এখন একটু যার ছেলের বউ রয়েছে তার সাথে কথা বলার চেষ্টা করবো। আসলে আপনারা যে কাকে দায়ী করছেন এত কোটি টাকা স্বর্ণ দায়ী? আমরা ব্যাংকে রেখেছি, ব্যাংকের লকারে, এবং লকারের আমরা ভাড়া দিয়েছি প্রত্যেক বছর যে লকার থেকে হারানো গিয়েছে। আমরা তো স্বাভাবিকভাবে ব্যাংকেই দায়ী করব, বাইরে থেকে তো আর কেউ আসতে পারে নাই জিনিসগুলো নিতে। ওখানে মিনিমাম 160 ভরির মতো ছিল, আমরা 10-11 ভরি পেয়েছি, বাকি 150 ভরির মতো মিসিং। ওখানে আমার যা, আমার ননদ, আমার শাশুড়ি, আমাদের 4 জনেরই গয়না ছিল একসাথে। আমরা একটু যার সাথে কথা বলা, যার স্বর্ণ চুরি হয়ে গেছে তার সাথে একটু কথা বলার চেষ্টা করি। তিনি এসেছেন আমাদের সাথে, একটু কথা বলার চেষ্টা করব। রোকেয়া আক্তার সাহেব, আমি বলি যে আমার লকার খোলা কেন? বলছি ম্যাডাম আপনার তো লকার খোলা হয়েছে, আমার লকার খোলা কেন? কে খুললো আমার লকারটা? কে খুললো? তদন্ত করেন, আপনি ডাকেন ম্যানেজার সাহেবকে, ডাকেন। আমি তাড়াতাড়ি লকারতে একটু বসি না, একটু বসে আমি আসলে তিনি খুবই মর্মাহত। এখন দেখতে পাচ্ছেন তার ছেলের বউ এবং সেই রোকেয়া আক্তার, তিনি দুইজনে এখানে রয়েছে। আমরা একটু স্বর্ণগুলো যে একটু দেখানোর চেষ্টা করি এখানে রেখে, যেগুলো আপনারা ফেরত নিয়ে এসেছেন। তো সব কিছু মিলিয়ে যেটি বলা হয়, আসলে একই অপর পক্ষকে দুষছেন। এই মুহূর্তে আসলে আমরা তার পরিবার রয়েছে, তারা বলছে তারা যেহেতু অভিযোগ জানিয়েছে, সেই অভিযোগ কোনো কাজ হয়নি, তাই তারা আদালতে আপনি মামলা করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আমরা সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে। বাংলাদেশের 50টি ফেসবুক অ্যাকাউন্ট ও 98টি পেজ বন্ধের বিষয়ে সরকার ক্ষুব্ধ বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। মেটার দ্বিচারিতা বন্ধ না হলে বাংলাদেশে ফেসবুক ব্যবহার বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সময় সংবাদকে প্রতিমন্ত্রী জানান, অ্যাকাউন্ট ও পেজ বন্ধের বিষয়ে ফেসবুক কর্তৃপক্ষের ব্যাখ্যা জানতে চিঠি দেওয়া হবে। সম্প্রতি তৃতীয় পক্ষের মাধ্যমে পরিচালিত এক অনুসন্ধানে বাংলাদেশের 50টি ফেসবুক অ্যাকাউন্ট এবং 98টি ফেসবুক পেজ বন্ধ করেছে মেটা। তাদের ভাষায় সহিংস মতবাদ ছড়ানো হয় এসব পেজ ও অ্যাকাউন্ট থেকে, কিন্তু আসলেই কি তাই? ফেসবুক বলছে সহিংসতা ও উগ্রবাদী বক্তব্য না ছড়ানোর নীতি তাদের, কিন্তু সাম্প্রতিক অতীতে দেখা গিয়েছে বাংলাদেশ একাধিক সাম্প্রদায়িক হামলার জন্ম হয় ফেসবুক প্ল্যাটফর্ম থেকেই। সেসব ক্ষেত্রে ফেসবুক কর্তৃপক্ষ কোনো ব্যবস্থাই নেয়নি। তবে প্যালেস্টাইনে চলমান গণহত্যা ইস্যুতে দ্বিচারিতাই ফেসবুক কর্তৃপক্ষ। এক্ষেত্রে তাদের প্যালেস্টাইন বিরোধী এবং ইসরায়েলের পক্ষে অবস্থান নিতে দেখা যায়। তারেক রহমান ও কোকোর অর্থ পাচার নিয়ে মার্কিন গোয়েন্দা সংস্থা FBI এর সাক্ষ্য ও সিঙ্গাপুর পুলিশের তথ্য থাকা সাপেক্ষে দেশের আদালতে এ দুজন দুর্নীতির দায়ে দোষী প্রমাণিত হলেও বিষয়টিকে ফেসবুক বিএনপির বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ হিসেবে বর্ণনা করেছে। এসব দুর্নীতির প্রতিবেদন দেশের সব গণমাধ্যমে 2001 থেকে 8 সালের মধ্যে একাধিকবার প্রচারিত হয়েছে। তারপরও এই বিষয়গুলো আমলে নেওয়া হয়নি মেটার নিজস্ব তদন্ত প্রতিবেদনে। এতে একটি বিষয় স্পষ্ট হয়, মেটার নিজস্ব তদন্ত যারা করেছে তারা পক্ষপাতমূলক আচরণ করেছেন বিএনপির পক্ষ হয়ে। এসব বিষয় আমলে নিয়ে মেটা ও তার তদন্তকারীদের বর্ণিত ব্যাখ্যাকে স্পষ্টভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তথ্য প্রতিমন্ত্রী বলছেন, এমন আচরণের ব্যাখ্যা চেয়ে ফেসবুক কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হবে। সদুত্তর বা ব্যবস্থা না নিলে প্রয়োজনে বাংলাদেশে ফেসবুক ব্যবহার বন্ধ করে দেওয়া হবে। মেটা যদি এসব জামাত শিবির রাজাকারের উপরে ভর করে এগুলো করে, আমরা দরকার অফ করে দেবো। পৃথিবীর বহু দেশে হোয়াটসঅ্যাপে ফোনে কথা বলা যায় না, মিডল ইস্টের অনেক দেশ থেকে। পৃথিবীর বহু দেশে এই মেটা ফেসবুক নাই, অসুবিধা কি? এদেশে আইন অনুযায়ী অপারেট করবে, নাহলে এদেশে আমরা এদেরকে ঢুকতে দেবো না। এর বিপরীতে বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একাধিকবার সাধারণ নাগরিকদের জনজীবন স্তব্ধ করে দেওয়ার হুমকি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হুমকি ও টানা সহিংসতার বার্তা প্রচার করা হলেও এ বিষয়ে ফেসবুক কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। এমনকি দলটির কিছু নেতাকর্মী আওয়ামী লীগের জন্য 25 মার্চ ফিরিয়ে আনার কথা ঘোষণার মাধ্যমে যে হত্যার হুমকি প্রদান করেছে সে বিষয়েও ফেসবুক কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি এখন পর্যন্ত। এনডিআই বা ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের সমীক্ষা ইস্যুতে ফেসবুকের এমন পক্ষপাতমূলক আচরণ বেশ স্পষ্টভাবে দেখা গেছে। সংস্থাটির প্রতিবেদন অনুযায়ী সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রী সর্বাধিক পরিমাণে অপপ্রচারের শিকার হন, কিন্তু গত কয়েক বছরে ফেসবুক প্রতিবেদনে এ বিষয়ে কোনো বার্তা পাওয়া যায়নি।
যুদ্ধ অপরাধীদের পক্ষে অবস্থান নিয়ে হুমকি দেওয়া সহ সাম্প্রদায়িক সহিংসতার উস্কানি ছড়িয়ে দেওয়ার একাধিক কার্যক্রমের শুরু ফেসবুক থেকেই। বাংলাদেশের সংখ্যালঘু সংগঠন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিবেদনও বলছে একই কথা। এ বিষয়ে নীরব ফেসবুক কর্তৃপক্ষ। বাংলাদেশে পাকিস্তানের শোষক গোষ্ঠীর চালানো গণহত্যা ও বুদ্ধিজীবী হত্যা নিয়ে ছবি প্রকাশ হলে ফেসবুক কর্তৃপক্ষ তা বন্ধ করে দেয়। যেমন বর্তমানে ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে লেখা ভিডিও বা ছবি প্রকাশ করলে ডিলিট বা অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়, যার কোনো ব্যাখ্যা তারা দেয় না। এটাকে ফেসবুকের স্বেচ্ছাচারী আচরণ হিসেবে দেখছেন অনেকেই। 2013 সাল থেকেই আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি, জামাত ও তাদের অঙ্গ সংগঠনগুলোর গুজব, মিথ্যা তথ্য প্রচার ও বিভ্রান্তিকর বার্তা প্রচার করে আসছে। সেসব আমলে না নিয়ে প্রথমবারের মতো বাংলাদেশকে কেন্দ্র করে এভাবে প্রতিবেদন দিল মেটা। এর কারণ হিসেবে মূলত বাংলাদেশ সরকারের ইসরায়েল বিরোধী অবস্থান ও ফিলিস্তিনের প্রতি পূর্ণ সমর্থনকে সামনে আনছে অনেক বিশ্লেষক। আর এ কারণেই তাদের উপর নেমে এসেছে ফেসবুকের সাসপেন্ড ও ব্যান্ড বা শাস্তির খড়গ। মেটা তার নামের সাথে একটা কলঙ্ক যুক্ত করছে। এগুলো এইসব যদি করে তাদের সতর্ক হতে বলবো মেটাকে। দে হ্যাভ টু বি কেয়ারফুল যে যাকে তাকে দিয়ে সব রিপোর্ট যাতে না করে, তাহলে তার ক্রেডিবিলিটি থাকবে না। ওরা যদি ইনভেস্টিগেশনটা না করে, প্রতিবেদনগুলি যে বায়াসড হচ্ছে এগুলো যদি মেজার্স না নেয়, আমরা কাউন্টার মেজার নিব। সম্প্রতি ছাত্রলীগ যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বাংলাদেশে ফিলিস্তিনের পক্ষে সর্ববৃহৎ শিক্ষার্থী র্যালি ও মানববন্ধন করে। কিন্তু আওয়ামী লীগের বিপরীতে বিএনপিকে দেখা যায় ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে একেবারেই নীরব ভূমিকায়। কূটনৈতিক বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র সরাসরি সরকারকে চাপ না দিলেও মার্কিন প্রতিষ্ঠান মেটার মাধ্যমে তার একটি পথ তৈরি করা হয়েছে, যার শুরু এই প্রতিবেদন। ফেসবুকের এ ধরনের পক্ষপাতমূলক কার্যক্রম বা প্রভাব বলয় থেকে নিজ দেশের নাগরিকদের রক্ষা করতে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো এই জায়ান্ট প্রতিষ্ঠানের কার্যক্রমের উপর বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপ করে। সেই সঙ্গে ইউই এর নিজস্ব আইন মেনে ফেসবুক চলতে বাধ্য বলে জানানো হয়, না হলে মেটার সকল কার্যক্রম বন্ধ করে দেওয়ার কথা বলা হয়। কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে একই দাবি উত্থান করা হলে বিষয়টিকে বাক স্বাধীনতার উপর হস্তক্ষেপ বলে প্রমাণের চেষ্টা করা হয়। সময় সংবাদ, ঢাকা। আগামীতে মধ্যবিত্তদের জন্য ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রির পরিকল্পনার কথা জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। সকালে রাজধানীর মিরপুরে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধনকালে একথা বলেন তিনি। ঈদের আগেই চলতি মাসের পণ্য কার্ডধারীদের কাছে পৌঁছানোর চেষ্টা চলছে বলেও জানান প্রতিমন্ত্রী। পাশাপাশি আগামী অর্থ বছরের শুরু থেকে স্থায়ী দোকানের মাধ্যমে পণ্য বিক্রি শুরুর আশা প্রকাশ করেন তিনি। দোকান স্থায়ী হয়ে যায় তাহলে আমাদের প্রায় 10,000-এর মতো একটা নেটওয়ার্ক তৈরি হবে। সেই নেটওয়ার্কে আমরা কিন্তু শুধুমাত্র এখন তো আমরা দিচ্ছি নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্তের জন্য জানি আমরা ন্যায্য মূল্যে আমরা পণ্যের সরবরাহ করতে পারি। আমাদের সেই পরিকল্পনা আগামীতে আছে। ঈদের আগেই যেন এই প্যাকেজটা আমাদের সারা বাংলাদেশে প্রত্যেকটা সুবিধাভোগীর হাতে পৌঁছে যায়, এটাই আসলে আমাদের উদ্দেশ্য। এই মুহূর্তে রাজধানীর মিরপুরে আছেন সহকর্মী কামরুল হাসান সবুজ, সরাসরি যাচ্ছি তার কাছে। পণ্য বিক্রি কার্যক্রম, জুন মাসের যে বিক্রি কার্যক্রম, সেই বিক্রি কার্যক্রম শুরু হয়েছে একদম মাসের প্রথম কার্য দিবসেই। কারণ এই যে সামনে কোরবানির ঈদের আগেই বাণিজ্য মন্ত্রণালয় তথা টিসিবি এই কার্ডধারী যারা আছেন, ফ্যামিলি কার্ডধারী অর্থাৎ সুবিধাভোগীর কাছে এই মাসের পণ্য পৌঁছে দিতে চান। আমরা দেখেছি অন্যান্য মাসে কিছুটা দেরিতে শুরু হয়, 9-10 তারিখ বা তারও পরে শুরু হয়, কিন্তু এ মাসে এই ঈদকে সামনে রেখে আগেই শুরু করেছেন। এবং বাণিজ্য প্রতিমন্ত্রী যে উদ্বোধনী অনুষ্ঠানে সেখানে কিন্তু কয়েকটি কথা বলেছেন যে এরপর থেকে প্রতি মাসের শুরুতেই আসলে বিক্রি কার্যক্রম শুরু করতে চান। একই সাথে সবচেয়ে বড় একটি ঘোষণা বলা যায় কিংবা আশ্বস্ত করার জায়গা থেকে তিনি বলেছেন যে এখন এই যে ফ্যামিলি কার্ড যেটি নিম্ন আয়ের মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে, কার্ডটি দেওয়া হয়েছে, আগামী অর্থ বছরে বাণিজ্য মন্ত্রণালয়ের যে ঘোষণা সেটি মধ্যবিত্তকেও এই কার্ডের আওতায় নিয়ে আসতে চায়। কারণ সরকারের যে সুবিধা কার্যক্রম, সেই সুবিধা কার্যক্রমের আওতায় ভোগীর সংখ্যা বাড়াতে চান।
একই সাথে পণ্যের যেন সরবরাহ স্বাভাবিক থাকে, অর্থাৎ নিত্যপণ্যের বাজারেও যেন কখনো চাপ তৈরি না হয়, সেখানেও যেন টিসিবি ইন্টারভেনশন করতে পারে, হস্তক্ষেপ করতে পারে, যার জন্য বাফার স্টক করতে চায়, আগামী অর্থ বছরের এই বাফার স্টকও করতে চায়। এবং পণ্যের সরবরাহ, চাহিদা, যোগান সব কিছু ঠিক রাখার জন্য রাশিয়া সহ বিভিন্ন দেশের সাথে চুক্তি করা হচ্ছে, যেন কখনো আকস্মিকভাবে পণ্যের ঘাটতিতে না পড়ে, বাজার উত্তেজিত অর্থাৎ বাজার যেন অস্থির হয়ে না পড়ে। আমরা এখানে যারা নিতে এসেছেন তারা যেটি বলছেন তাদের সুবিধা হয়, অবশ্যই বাজার মূল্যের চেয়ে কমে পেয়ে তাদের সুবিধা হচ্ছে, কিন্তু তারা বলছেন যে পরিমাণে যদি কিছুটা বাড়ানো যায় এবং যদি একবারের কাছে দুইবার দেওয়া যায় প্রতি মাসে, তাহলে তাদের জন্য আরেকটু ভালো হয়। এবং একই সাথে আমরা কিছুটা অভিযোগও শুনেছি যে একই পরিবার একাধিক কার্ড রয়েছে, তবে যাদের কার্ড রয়েছে তারা তাদের পক্ষে বিভিন্ন যুক্তি তুলে ধরছেন। তো সেই জায়গা থেকে যে স্বচ্ছতার যে বিষয় রয়েছে, সেই স্বচ্ছতাটা আরও নিশ্চিত করতে পারলে বর্তমান ব্যয় দিয়ে বেশি পরিমাণ সুবিধাভোগীর কাছে এই পণ্য পৌঁছে দেওয়া সম্ভব। তো রাজধানীর মিরপুর থেকে টিসিবির জুন মাসের বিক্রি কার্যক্রমের এই উদ্বোধনী অনুষ্ঠানের এখান থেকেই ছিল আমার কাছে এখন পর্যন্ত সবশেষ খবর। কোরবানির বাজার ধরতে ময়মনসিংহে ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন খামারিরা, তবে গোখাদ্যের দাম বেশি থাকায় পশুর ন্যায্য মূল্য পাওয়া নিয়ে দুশ্চিন্তায় তারা। হোসেন আলীর ছবিতে ওবায়দুল হকের রিপোর্ট। ঈদুল আজহাকে সামনে রেখে 25টি ষাঁড় লালন পালন করছেন ময়মনসিংহ সদরের চর গোবিন্দপুর এলাকার খামারি আসাদুজ্জামান সোহাগ। চাহিদা বিবেচনায় তার খামারের সবগুলো গরুই দেশি প্রজাতির। হৃষ্টপুষ্ট করতে খাওয়াচ্ছেন সবুজ ঘাসসহ নানা পুষ্টিকর খাদ্য। বিভাগের অন্য খামারিরাও পরম যত্নে লালন করছেন কোরবানির পশু। খামারিরা বলছেন গোখাদ্যের দাম বেশি সহ বাড়তি পরিচর্যার খরচের প্রভাব পড়বে হাটে। এ কারণে প্রত্যাশিত দাম পাওয়া নিয়েও আছেন দুশ্চিন্তায়। ঊর্ধ্বগতির খাবারের এই কারণে আমরা এখন গরু পাইলে আসলে ওইভাবে আমরা লাভ করতে পারি না। আমাদের খাদ্যদ্রব্যের দাম যদি কিছু কমতি হয়, অন্যান্য জিনিসের দামতে আমাদের রাখতে সুবিধা হয়। এবছরও ময়মনসিংহ বিভাগে চাহিদা মিটিয়ে 1,67,684টি পশু উদ্বৃত্ত থাকবে বলে জানায় প্রাণী সম্পদ বিভাগ। পশুর সুরক্ষায় হাটে থাকবে বিশেষ সুরক্ষা ভেটেরিনারি টিম। খামারিদের জন্য রাখা হয়েছে অনলাইনে পশু বিক্রিরও ব্যবস্থা। যারা যারা গরু বিক্রি করবে, যারা একটু সচেতন আছে, তারা প্ল্যাটফর্মের ভিতরে ঢুকে তাদের গরুর ডেসক্রিপশনগুলি দিচ্ছে এবং অনেক ক্ষেত্রে এইগুলো দেখে দেখে খামারিরা আকৃষ্ট হয়ে তাদের কাছ থেকে এই প্রাণীগুলি কেনার জন্য চিন্তা ভাবনা করছে। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে ময়মনসিংহ বিভাগের 4 জেলায় কোরবানির জন্য প্রস্তুত প্রায় 5,61,780টি পশু। গেল কয়েক বছরে কয়েক দফায় বেড়েছে গোখাদ্যের দাম, বেড়েছে ওষুধসহ চিকিৎসা খরচও। প্রান্তিক ক্ষুদ্র খামারিরা বলছেন উৎপাদন খরচ বাড়ায় অনেকেই ছেড়ে দিয়েছেন খামার করা, যার ফলে আসছে ঈদে কোরবানির গরু কিনতে হবে গত বছরের তুলনায় 10 থেকে 15% বেশি দামে। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। ঈদুল আজহা উপলক্ষে নাটোরে প্রায় 70,000 কোরবানির পশুর চাহিদা আছে। চাহিদার চেয়ে সরবরাহের সম্ভাবনা বেশি থাকলেও জেলার সাপ্তাহিক গরুর হাটগুলো এখনও জমে ওঠেনি। এ বিষয়ে বিস্তারিত জানাতে নাটোরের তেবাড়িয়া গরুর হাটে আছেন রিপোর্টার আল মামুন। সরাসরি যাচ্ছে তার কাছে। নাটোরের ঐতিহ্যবাহী তেবাড়িয়া হাট, এই হাটে কিন্তু আজকে যে গরু সরবরাহ বলতে একেবারে কিন্তু কম দেখতে পাচ্ছি আমরা। বিশেষ করে যে বড় মানের যে গরু, সেই গরু কিন্তু আজকের হাটে সরবরাহ হয়নি। যে ছোট পর্যায়ের গরুগুলো রয়েছে, যেটি 3.5 থেকে 4 মনের যে গরু, সেই গরুগুলো কিন্তু এখানে সরবরাহ হয়েছে। তবে যেটি খামার মালিকরা যেটি বলছে, যে খামারিরা যেটা বলছেন যে গরুগুলো যে রয়েছে, সেই গরুগুলো ক্রেতার সংখ্যা কম হওয়ার কারণে কিন্তু তারা গরু আনছেন না। বিশেষ করে আরো 5 থেকে 7 দিন পর থেকে ঈদের সাপ্তাহিক হাটগুলো জমজমাট হয়ে উঠবে এবং সেই পর্যন্ত খামারিরা অপেক্ষা করছেন। একটি বিষয় যেটি আমরা বলতে পারি, নাটোর জেলায় কিন্তু গরুর চাহিদা মোট 70,000, সেই তার প্রেক্ষিতে 1,21,000 গরু কিন্তু প্রায় 18,000 খামারে উৎপাদন হয়েছে এবং লালন পালন করেছে খামারিরা। এই খামারিরা যেটি প্রাণী সম্পদ বিভাগ যেটি বলছে যে তারা কিন্তু এই 50,000 পিসের উপর যে গরু রয়েছে, সেই ঢাকা, সিলেট এবং চট্টগ্রাম সেই এলাকাগুলোতে খামারিদের সাথে যোগাযোগ করে সরবরাহ করবে সেই এলাকাগুলোর জন্য। বিশেষ করে আমরা যেটি দেখতে পেয়েছি যে কৃষি খামারগুলোতে প্রায় 1,500-এর মতো গরু উৎপাদন হয়েছে,
যেগুলোর ওজন 800 থেকে 1350 কেজি পর্যন্ত রয়েছে, সেই গরুগুলো তো মূলত বাইরে পাঠানোর যে প্রস্তুতি সেটি কিন্তু রাখছেন। আর নাটোর জেলার যে চাহিদা, সেই চাহিদা মাঝারি মানের এবং ছোট মানের গরুগুলো কিন্তু নাটোর জেলার ক্রেতাদের চাহিদা রয়েছে কোরবানি দেওয়ার জন্য। বিশেষ করে একটি বিষয়, আজকের হাটের যে পরিস্থিতি দেখতে পাচ্ছি, যেটি আমরা দামের বিষয় যেটি বলছে 3 থেকে 3.5 ওজনের গরু আমার মালিকরা 90 থেকে 95 হাজার টাকা চাইলেও ক্রেতা যারা রয়েছেন সেটি তারা কিন্তু 70 থেকে 80 হাজার টাকার মধ্যে রেখেছেন, তার উপরে কিন্তু কিনছেন না। এই ক্রেতা কম থাকার কারণে কিন্তু যেগুলো রয়েছে সেগুলো কিন্তু বিক্রি একেবারেই কম হয়েছে। তবে যেটি খামারেরা আশা করছে যে আরো 2-4 মাস 7 দিন পর তারা গরুগুলো ন্যায্য দামে বিক্রি করতে পারবেন। তো এই ছিল তেবাড়িয়া হাটে থেকে আমার কাছে সর্বশেষ। শুরু হলো রেলের ঈদযাত্রার আগাম টিকিট বিক্রি। আজ বিক্রি হচ্ছে 12 জুনের টিকিট। শতভাগ টিকিটই বিক্রি হচ্ছে অনলাইনে। সকাল 8টায় শুরু হয় পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি, দুপুর থেকে বিক্রি হবে পূর্বাঞ্চলের টিকিট। 2 শিফটে আজ দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল সহ 42টি ট্রেনের মোট 32,000 টিকিট বিক্রি হবে। কমলাপুর স্টেশন ম্যানেজার জানান, সকালে প্রথম আধা ঘন্টায় পশ্চিমাঞ্চলের 16,000 টিকিটের জন্য সার্ভারে 7 লাখ হিট হয়। টিকিট বিক্রির শেষ দিন পর্যন্ত অনলাইন সার্ভিস ঠিক থাকবে বলে প্রত্যাশা স্টেশন ম্যানেজারের। আজকে 12 জুনের টিকিট দেওয়া হচ্ছে। সকাল 8:30 পর্যন্ত 10,786 টিকিট বিক্রি হয়েছে। 10,000 টিকিটের জন্য প্রায় 60 লক্ষ হিট পড়েছে। আজকে ঢাকা থেকে সারাদিনে আপনার 42 জোড়া আন্তনগর, ওটা 41 জোড়া রেগুলার নিয়মিত আন্তনগর এবং একটি স্পেশাল ট্রেন ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী, এই সহ টোটাল 42 জোড়া আন্তনগর ট্রেনের প্রায় 33,000 টিকিট বিক্রি হবে। কোরবানির ঈদ সামনে রেখে রাজধানীতে জমে উঠতে শুরু করেছে ফ্রিজ সহ ইলেকট্রনিক্স পণ্যের ব্যবসা। স্বাভাবিক সময়ের তুলনায় এবার 30 থেকে 40% বেশি বিক্রির আশা ব্যবসায়ীদের। তাদের অভিযোগ, ডলার সংকট ও এলসি জটিলতায় এবার ক্রেতার চাহিদা অনুযায়ী পণ্য আনতে পারছেন। আলতাফ হোসেনের রিপোর্ট, বিস্তারিত। দরজায় করা নাড়ছে পবিত্র ঈদুল আজহা। উৎসব উপলক্ষে নতুন পণ্য ঘরে আনাটাও আলাদা আনন্দের বিষয়। কোরবানির ঈদ তাই প্রতি বছরের মতো বাড়ছে ইলেকট্রনিক্স পণ্যের চাহিদা। কোরবানির পশুর মাংস সংরক্ষণে ফ্রিজ কিনতে রাজধানীর ইলেকট্রনিক্সের দোকান ও ব্র্যান্ডের শোরুমগুলোতে ভিড় করছেন ক্রেতারা। সব শ্রেণীর ক্রেতাকে লক্ষ্য করে ডিসকাউন্ট ও ক্যাশব্যাক সহ বিভিন্ন অফার দিচ্ছে কোম্পানিগুলো। দেওয়া হচ্ছে সহজ কিস্তির সুবিধাও। তবে দাম নিয়ে বরাবরের মতো অভিযোগ ক্রেতার। ইনকাম লেভেলটা বাড়তেছে না, কিন্তু প্রোডাক্টের দামটা শুধু বেড়েই যাচ্ছে। এই বছরে পার ফ্রিজে 2 থেকে 3,000 টাকা দাম বেশি মনে হচ্ছে। প্রয়োজনের তাগিদেই কেনা লাগতেছে, আমরা সেই হিসাবে আমরা যে খুব বড় ফ্রিজ নিচ্ছি তাও না। বাস্তবতা স্বীকার করে ঈদ কেন্দ্রিক বিক্রি বাড়ার আশা ব্যবসায়ীদের। যদিও এলসি জটিলতায় চাহিদা মতো পণ্য দিতে পারছেন না বলে জানান তারা। র মেটেরিয়ালস কিন্তু আমরা বাইরে থেকে নিয়ে আসছি, সব কিন্তু বাংলাদেশের আমাদের কোম্পানি কিন্তু প্রোডাকশন করতে পারছে না। ফ্রিজের পাশাপাশি আপনার ওয়াশিং মেশিন, টিভি, তারপর আবার এখন গরম পড়তেছে, এসিটাও যাবে। লাস্ট ইয়ারে আমাদের ডিপ ফ্রিজের ভ্যারাইটি ছিল 12 থেকে 15টা মডেল, আর এই বছর আমরা মাত্র 4টা মডেল পেয়েছি। আশাবাদী যে না, এবছর আলহামদুলিল্লাহ ঈদে ভালো একটা সেল হবে আমাদের। ইলেকট্রনিক্স পণ্যের বাজারে এসি ফ্যানের চাহিদাও বেড়েছে। ক্রেতা টানতে টিভি, ব্লেন্ডার, ওয়াশিং মেশিন, রাইস কুকারের মতো পণ্যে নগদ ছাড়সহ বিভিন্ন অফার দিচ্ছে ব্র্যান্ডগুলো। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন এই সময়ের বাণিজ্য। 3 দিনের ব্যবধানে নওগাঁর পাইকারি মোকামে কেজিতে 15 টাকা বেড়েছে পেঁয়াজের দাম। বিস্তারিত জানাতে নওগাঁর পাইকারি আড়তে আছেন রিপোর্টার MR রকি। সরাসরি যাচ্ছি তার সঙ্গে। ঠিক আর হাতে রয়েছে 2 সপ্তাহ ঈদুল আজহার। এই ঈদুল আজহার আগ মুহূর্তে হঠাৎ করে কিন্তু পেঁয়াজের যে বাজার লাফিয়ে কিন্তু দর বাড়ছে। গত 3 দিনের ব্যবধানে নওগাঁর এই পাইকারি মোকামে আমরা দেখছিলাম 65 টাকার পেঁয়াজ এই মুহূর্তে কিন্তু 75 টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ প্রতি কেজিতে 10 থেকে 15 টাকা পর্যন্ত দর বৃদ্ধি হয়েছে এই পাইকারি আড়তে। এবং
এখানকার যারা ব্যবসায়ী তারা বলছেন যে পেঁয়াজের স্বাভাবিক যে যোগান, এই যোগানের কিন্তু কমতি নাই, কিন্তু চাহিদার তুলনায় ভোক্তার চাহিদাটা বেড়েছে, ফলে দরের জায়গাটা এরকম একটি লাফিয়ে বেড়েছে। এবং এই দর বৃদ্ধির পেছনে আসলে ব্যবসায়ীদের দিক থেকে যে কথাগুলো বলা হচ্ছে, ভোক্তারা কিন্তু তার বিপরীত তাদের একটা অনুভূতি প্রকাশ করছেন। আসলে হঠাৎ লাফিয়ে দর বৃদ্ধির পেছনে কোনো যৌক্তিকতার খোঁজার আগেই যে বিষয়টি, যেহেতু ঈদের ঠিক আগ মুহূর্তে পেঁয়াজের দর বৃদ্ধি করা হচ্ছে, আসলে এখানে অসাধু কোনো কারবার জড়িয়ে আছে কিনা বা অসাধু পন্থা অবলম্বন করা হচ্ছে কিনা এই বিষয়টি কিন্তু খতিয়ে দেখার জন্য তারা দাবি জানাচ্ছেন। এবং যেহেতু আরো কিছুদিন রয়েছে, 2 সপ্তাহ, এখানকার ব্যবসায়ীরা বলছেন ঈদের আগ মুহূর্তে কিন্তু পেঁয়াজের যে স্বাভাবিক প্রবাহ বা পেঁয়াজ যে জায়গাগুলো থেকে পাইকারি আড়তে এসে থাকে, এই মুহূর্তে কিন্তু তার কোনো ঘাটতি নেই। বিশেষ করে এই অঞ্চলের যে পেঁয়াজের আবাদ করা হয়ে থাকে তাহেরপুর, পার্শ্ববর্তী রাজশাহীর বেশ কিছু এলাকায়, এই এলাকাগুলো থেকে পাইকারি আড়তে কিন্তু প্রতিদিনই পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ এই মুহূর্তে এই আড়তে আসছে। এবং আজকের হাটে বা পাইকারি যে কেনা বেচা হয়েছে, এখানকার ব্যবসায়ীরা বলছেন যে পরিমাণ পেঁয়াজের এখানে যোগান রয়েছে, পেঁয়াজের কোনো ঘাটতি নেই, কিন্তু ভোক্তার চাহিদাকে পুঁজি করেই লাফিয়ে 10 থেকে 15 টাকা এরকম একটি দর বৃদ্ধিকে দাঁড় করানো হয়েছে। এবং এই দর বৃদ্ধির পেছনে আসলে একটা কারসাজি কে আসলে করা হচ্ছে, এরকম অভিযোগ কিন্তু ভোক্তারা করছেন। এবং ঈদের আগ মুহূর্তে, কুরবানি ঈদের আগ মুহূর্তে কিন্তু পেঁয়াজের স্বাভাবিক যে চাহিদা তার থেকে কিছুটা বেড়ে যায়। এই ঈদে কুরবানির জন্য কিন্তু পেঁয়াজ অন্যতম একটি অনুসর্গ বা অন্যতম একটি মশলা জাতীয় এখানে এই পণ্যটি স্বাভাবিকভাবে চাহিদা কিছুটা বাড়তি থাকে। তো আসলে ভোক্তারা যে বিষয়টি বলছেন যে পরিমাণ হঠাৎ করে এরকম লাফিয়ে দর বাড়ানো হয়েছে, আগামীতে যদি এখনই এর লাগাম না টেনে ধরা হয়, নজরদারি না করা হয়, তাহলে কিন্তু আরেক দফায় এই পেঁয়াজের বাড়তি দর গুনতে হবে ভোক্তাদের। সেক্ষেত্রে একটা প্রশাসনের নজরদারি আশা করছেন এবং যৌক্তিক দাম বাড়ানো হচ্ছে কিনা সেটি দেখার দাবি জানিয়ে আসছেন এখানকার ভোক্তারা। তো এই ছিল নওগাঁর সার্বিক পেঁয়াজের কেনা বেচার খবর আমার কাছে। দেখছেন এ সময়ের বাণিজ্য। বিল বকেয়া থাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন কারওয়ান বাজারের 3 মার্কেটে প্রায় 1500 দোকান। ব্যবসায়ীদের দাবি, দোকান মালিকরা ঠিকমতো বিল পরিশোধ করলেও 3,97,35,00,000 টাকা বকেয়া রেখেছে সিটি কর্পোরেশন। হঠাৎ বিদ্যুৎ বিচ্ছিন্ন করায় বিপাকে পড়েছেন তারা। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারে আছেন রিপোর্টার আলতাফ হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। বিদ্যুৎ বিল পরিশোধ না করা, অর্থাৎ বিদ্যুৎ বিল বকেয়া থাকায় কারওয়ান বাজারের 3টি মার্কেটের অন্ততপক্ষে 1500টি দোকানে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে, যেটি করা হয়েছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউট কোম্পানি থেকে। এবং তারা আসলে এই মুহূর্তে আমরা দেখছি যে কারওয়ান বাজারের এই মার্কেটগুলোতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হলেও এখন জেনারেটরের মাধ্যমে কিন্তু কিছু সময়ের জন্য তাদেরকে লাইটের ব্যবস্থা বা ফ্যানের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, যদিও সেটি আসলে খুব বেশিক্ষণ থাকছে না, মাত্র 30 মিনিট বা 40 মিনিটের মতো সেটা রেখে আবার 30 মিনিটের জন্য সেটা বিরতি দেওয়া হচ্ছে। এভাবে করে আসলে এই মার্কেটের দোকানগুলো চলছে। তবে গতকালকে 12টা নাগাদ হঠাৎ করে যখন এই বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করা হয়, তারপর থেকে কিন্তু বিপাকে পড়েছেন এখানকার ব্যবসায়ীরা। এবং তারা বলছেন যেটি যে আসলে এই মুহূর্তে ক্রেতারা আসতে পারছেন না ঠিকমতো, বিক্রি ঠিকমতো হচ্ছে না এবং তারা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। তো এইটি গতকাল 12টা থেকে এই অবস্থা চলছে। এবং আমরা যেটি দেখেছি যে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউট কোম্পানি থেকে আসলে একটি চিঠি দেওয়া হয় বিগত বেশ কিছুদিন আগেই। সেখানে বলা হয়েছে যে 3,97,35,00,000 টাকারও বেশি বিল বকেয়া পড়েছে এই মার্কেট 3টিতে এবং সেটি সিটি কর্পোরেশনকে জানায় ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউট কোম্পানি। তারপরও গত 6 মে এটি তারা জানায় বিল পরিশোধ না করা হলে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হবে। এরপরেও কিন্তু সেটি তারা বিল পরিশোধ না করার কারণেই গতকাল 12টা নাগাদ কিন্তু এই বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এবং ব্যবসায়ীরা যারা এখানে আছেন এবং বিশেষ করে সমিতির মালিক যারা, দোকান মালিক সমিতি যারা আছেন, তারা বলছেন যে আসলে দোকান মালিকদের পক্ষ থেকে বিল পরিশোধ করে দেওয়া হলেও সিটি কর্পোরেশন সেটি আসলে ঠিকমতো পরিশোধ না করায় ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউট কোম্পানি কিন্তু এই বিদ্যুতের বিচ্ছিন্ন করে দিয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন করে তারা আসলে বিপাকেই পড়েছে এবং খুব দ্রুত এই সমস্যার সমাধান চাচ্ছেন এইখানকার দোকানের ব্যবসায়ীরা। এই ছিল কারওয়ান বাজার থেকে আমার কাছে থাকা সর্বশেষ খবর। দেখছেন এ সময়ের বাণিজ্য।
মার্সেল ব্র্যান্ডের ফ্রিজ কিনে 10 লাখ টাকা ক্যাশব্যাক পেলেন বগুড়ার হযরত আলী। শুক্রবার বগুড়ায় মার্সেল ডিস্ট্রিবিউটর শোরুম সেতু ইলেকট্রনিক্সে আনুষ্ঠানিকভাবে তার হাতে 10 লাখ টাকার চেক তুলে দেন ব্র্যান্ডের অ্যাম্বাসেডর জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান এবং অভিনেতা মামনুন হাসান ইমন। ঈদ উপলক্ষে দেশব্যাপী চলমান মার্সেল ডিজিটাল ক্যাম্পেইন সিজন 20-এর আওতায় এই ক্যাশব্যাক পান হযরত আলী। শেয়ার হোল্ডারদের 2023 সালের জন্য 20% লভ্যাংশের অনুমোদন দিয়েছে ব্র্যাক ব্যাংক। এর মধ্যে 10% নগদ লভ্যাংশ এবং 10% স্টক ডিভিডেন্ড আকারে বণ্টন করা হবে। ভার্চুয়ালি অনুষ্ঠিত ব্যাংকটির 25তম বার্ষিক সাধারণ সভায় এই অনুমোদন দেওয়া হয়। এতে উল্লেখযোগ্য সংখ্যক শেয়ার হোল্ডার অংশ নেন। ব্যাংকটি 2023 সালে সমন্বিতভাবে 828 কোটি টাকা কর পরবর্তী মুনাফা অর্জন করে বলে জানা গেছে। ব্যাংকটির চেয়ারপারসন মেহেরিয়ার এম হাসান তার বক্তব্যে সামষ্টিক অর্থনৈতিক চ্যালেঞ্জ সত্ত্বেও ব্যাংকের শক্তিশালী আর্থিক সক্ষমতার বিষয়টি তুলে ধরেন। চাঁপাইনবাবগঞ্জ জেলায় আর্থিক সুরক্ষা নিয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে রাজশাহী বিভাগে গ্রাহক সচেতনতা সপ্তাহ 2024-এর উদ্বোধন করা হয়েছে। শনিবার বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি অ্যান্ড কাস্টমার সার্ভিসেস ডিপার্টমেন্ট FICSD এর উদ্যোগে এবং ইসলামী ব্যাংকের সার্বিক ব্যবস্থাপনায় এই আয়োজনের উদ্বোধন করা হয়। আর্থিক সুরক্ষার লক্ষ্যে গড়ে তুলি সচেতনতা এমন স্লোগান নিয়ে 2 থেকে 6 জুন পর্যন্ত এই গ্রাহক সচেতনতা সপ্তাহ পালন করা হবে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। দোষারোপের চক্রে আটকে মালয়েশিয়ার শ্রমবাজার, হাজার হাজার কর্মীর স্বপ্নভঙ্গে সরকারের দায় দেখছেন না প্রতিমন্ত্রী। নতুন বাজার খোঁজার দায়সারা আশ্বাস। চট্টগ্রামে ইসলামী ব্যাংকের লকার থেকে 150 ভরি স্বর্ণ গায়েব। বাজার মূল্য 2.25 কোটি টাকা। মালিক ও ব্যাংক কর্তৃপক্ষের একে অপরকে দোষারোপ। এবং আগামীতে মধ্যবিত্তের জন্য ভর্তুকি মূল্যে বিক্রি হবে পণ্য। আশার বাণী শোনালেন বাণিজ্য প্রতিমন্ত্রী। টিসিবির তেল, চিনি, ডাল, চাল বিক্রি শুরু। এই ছিল এই সময়ের বাণিজ্যের সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর। সঙ্গেই থাকুন সময়।